হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের এনসিইআরটি এর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি এনসিইআরটি বেসড অ্যাসারশন রিজন কোয়েশ্চেন সিরিজ চালু করেছিলাম, কয়েকটা ভিডিও করেওছিলাম। তারপরে আবার সামারি ভিডিও এবং তার সাথে এখন তোমাদের কাউন্সিলিং চলছে, এগুলোর ছোটে একটু পিছিয়ে গেছে এই অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন গুলো সলভ করা। তো আবার কিন্তু আজকে চলে এসেছি ক্লাস 11 এর চ্যাপ্টার 4 অ্যানিমাল কিংডম, ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটাতে কিছু পাওয়ারফুল অ্যাসারশন রিজন বেসড এমসিকিউ তোমাকে করাবো, এবং ইংলিশ এবং বাংলা দুটো ভাষায়। যারা বলো যে ম্যাম বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, কোথাও বাংলায় প্রশ্ন পাই না, শুধুমাত্র ইংলিশ প্রশ্ন সবাই বাংলাতে বলে, তা কিন্তু নয়, এখানে একদম বাংলায় তোমাকে আমি করাবো। তো যারা বেঙ্গলি মিডিয়াম আছো তারাও ওয়েট করো, এগুলো স্ক্রিনশট নিয়ে ডেফিনেটলি তোমাকে হেল্প করবে তোমার নিচে, কারণ একদম পাওয়ারফুল কতগুলো অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট নিটের জন্য, এবং এই জায়গায় সব থেকে বেশি আটকাও তোমরা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে তোমার সাথে কন্টিনিউয়াস আমি থাকবো। এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আমার ব্যাচের প্রশ্ন, যেখানে আমি এভাবে অজস্র প্রশ্ন প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ ওদের পিডিএফ সাপ্লাই করি। তো তোমরা যারা আমার ব্যাচ থেকে দেখছো তাদের এগুলোকে কিছু স্ক্রিনশট নিতে হবে না, তোমাদের কাছে অলরেডি এগুলো রয়েছে। যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো তারা অবশ্যই এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, ডেফিনেটলি প্রশ্নগুলো তোমাকে কিন্তু সাহায্য করবে। তো চলো দেখি অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয়। প্রথমে একটা প্রশ্ন দেখো এখানে দিয়েছে অ্যাসারশনে, বলছে এলিমেন্টারি ক্যানেল ইজ কমপ্লিট ইন রাউন্ড ওয়ান। বাংলা কি? গোলকৃমির একটি সম্পূর্ণ পৌষ্টিক নালী বর্তমান। তো প্রথমে আমাকে বুঝতে হবে এই যে সেন্টেন্সটা, এটা ঠিক না ভুল। অফকোর্স এটা ঠিক সেন্টেন্স বা ট্রু, কারণ আমরা জানি যে রাউন্ড ওয়ার্ম বা গোলকৃমির কিন্তু কমপ্লিট এলিমেন্টারি ক্যানেল থাকে, সম্পূর্ণ পৌষ্টিক নালী থাকে। রিজনের নেক্সট স্টেটমেন্ট, ইট হ্যাজ আ ওয়েল ডেভেলপড মাসকিউলার ফ্যারিং। এদের একটি সুগঠিত পেশিবহুল গলবিল থাকে। ঠিক না ভুল? অবশ্যই ঠিক। রাউন্ড ওয়ার্ম বা গোলকৃমিদের কিন্তু একটা বেশ ভালো মতন ডেভেলপড ফ্যারিংস বা গলবিল থাকে, এবং যেটা কিন্তু মাসকিউলার হয়, পেশিবহুল হয়। এবার যখনই দুটো স্টেটমেন্ট ঠিক হয়ে যায় তখন আমরা পড়ি চাপে, যে ম্যাম এইবার কি হবে। তো এইবার যেটা হবে, সবসময় যেটা বলি, অ্যাসারশনের পরে বিকজ বা কারণ কথাটা লাগাবে, বিকজ বা কারণ। তাহলে রাউন্ড ওয়ার্ম বা গোলকৃমির এলিমেন্টারি ক্যানেল কমপ্লিট, পৌষ্টিক নালী সম্পূর্ণ, কারণ ওদের একটা দারুণ ভাবে ডেভেলপড মাসকিউলার বা পেশিবহুল ফ্যারিংস থাকে, গলবিল থাকে। সেই কারণে জুড়লো কি না? এলিমেন্টারি ক্যানেল কমপ্লিট মানে ক্যানেলের দুদিকে দুটো ওপেনিং থাকবে। মাসকিউলার ফ্যারিংস থাকার সঙ্গে এলিমেন্টারি ক্যানেল কমপ্লিট হওয়ার কোনো সম্পর্ক নেই। তাহলে যদিও দুটো স্টেটমেন্ট কারেক্ট, কিন্তু কখনোই এই রিজনটা অ্যাসারশনের কারেক্ট এক্সপ্লেনেশন নয়। A and R both are correct, but R is not the correct explanation of A. তাহলে A এবং R উভয়ই সঠিক, কিন্তু R কিন্তু A এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয়। তাহলে আনসার কি? আনসার হচ্ছে বি। আমার মনে হয় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাকে, যেখানে আমি এইভাবে কোয়েশ্চেন গুলো সলভ ইউটিউবেই করিয়ে দেবো, তুমি যদি এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো তোমার আর কোনো অসুবিধা হবে না নিচে অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন সলভ করতে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট অ্যাসারশন বলা হচ্ছে অ্যাকোয়াটিক অ্যানিলিডস লাইক নেরিস পোজেস ল্যাটেরাল অ্যাপেন্ডেজেস প্যারাপোডিয়া। নেরিসের মতন জলজ অঙ্গুরিমাল প্রাণীদের পার্শ্বীয় উপাঙ্গ বর্তমান, এদের প্যারাপেডিয়া বলে। ঠিক না ভুল? একদম ঠিক, একদম ঠিক। কারণ আমরা জানি যে নেরিস হলো এক রকমের অ্যাকোয়াটিক বা জলজ অ্যানিলিড, অঙ্গুরিমাল প্রাণী। এদের কিন্তু প্যারাপোডিয়া থাকে। প্যারাপোডিয়া ওদের বডির দুদিকে থাকে, সাইডে থাকে, তাই জন্য সেগুলোকে বলে ল্যাটরাল। ল্যাটরাল মানে যেটা সাইডে থাকে। তো সেই রকম ভাবে পার্শ্বীয় অ্যাপেন্ডেজ বা উপাঙ্গ হিসেবে ওদের প্যারাপোডিয়া থাকে। এটা ঠিক কথা। রিজনে বলছে প্যারাপোডিয়া হেল্প ইন সুইমিং। প্যারাপোডিয়া সন্তরণে সাহায্য করে। ঠিক না ভুল? অবশ্যই ঠিক। প্যারাপোডিয়া ডেফিনেটলি সুইমিং করতে হেল্প করে। এবার আবার হয়ে গেছে দুটো ঠিক, এবার মাঝখানে লাগাও বিকজ। তাহলে মেরিন যারা কিনা অ্যাকুয়াটিক বা জলজ, তাদের যে প্যারাপোডিয়া থাকে তার কারণ এই প্যারাপোডিয়া সুইমিং এ হেল্প করে। অবশ্যই তাই, প্যারাপোডিয়া থাকে ওদের কেন? তার কারণ যেহেতু ওরা জলে থাকে, ওদেরকে তো সাঁতার কাটতেই হবে।
তো প্যারাপোডিয়াই তো সাঁতারে সাহায্য করে, তাহলে দুটোকে লাগানো গেল একসাথে। তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা। আনসার এ। তুমি যদি আগের প্রশ্নটা দেখো আর এই প্রশ্নটা দেখো, তাহলে তুমি আশা করি এবার বুঝতে পারছো যে কোন উত্তর কখন ঠিক হচ্ছে। মাঝে বিকজ লাগাবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে প্রপার রিজনটা হচ্ছে কিনা এই অ্যাজারশনের জন্য। বুঝাতে পারলাম? চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে অ্যাসারশন বলছে ইন অ্যাভিস এয়ার স্যাকস আর কানেক্টেড টু লাংস। পক্ষীদের ফুসফুসের সাথে বায়ুথলি যুক্ত থাকে। অবশ্যই আমরা জানি যে পাখিদের ক্ষেত্রে কিন্তু ওদের যে লাং বা ফুসফুস রয়েছে সেটা ডাইরেক্টলি কানেক্টেড থাকে এয়ার স্যাকসের সাথে, বায়ুথলির সাথে। ওকে, ট্রু। নেক্সট স্টেটমেন্ট, এয়ার স্যাকস কানেক্টেড টু লাংস সাপ্লিমেন্ট রেসপিরেশন। ফুসফুসের সাথে যুক্ত বায়ুথলি শ্বাসকার্যে সহায়তা করে। ঠিক না ভুল? অবশ্যই ঠিক। আমরা জানি যে লাংয়ের সাথে যে এই যে এয়ার স্যাক্স বা বায়ুথলি থাকে সেগুলো কিন্তু রেসপায়ার করতে হেল্প করে, শ্বসনে সাহায্য করে। তাহলে এবার চলো মাঝে লাগাই বিকজ। ওকে, তাহলে পাখিদের লাং গুলো এয়ার স্যাক্সের সাথে কানেক্টেড থাকে, ওদের ফুসফুস বায়ুথলির সাথে যুক্ত থাকে। কারণ কেন থাকে? কারণ অবশ্যই এই এয়ার স্যাক গুলো, এই বায়ুথলি গুলো অবশ্যই ওদের কিন্তু ফুসফুস বা লাংয়ের সাথে ওদের রেসপিরেট করতে হেল্প করে, শ্বসনে সাহায্য করে। তাহলে দুটো কানেক্টেড হলো। তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। এ এবং আর উভয়ই সঠিক, আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা। আনসার হচ্ছে এ। বোঝা গেল? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। অ্যাসারশনে বলছে the primary character of chordates is the presence of dorsal hollow nerve cord. কর্ডাটাদের প্রাথমিক বৈশিষ্ট্য হলো পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জুর উপস্থিতি। ঠিক না ভুল? অবশ্যই ঠিক, কারণ আমরা জানি কর্ডাট যদি হয় তো ডেফিনেটলি সেখানে কি হবে, ওদের পিঠে, ডরসাল মানে পিঠ, পিঠে ওদের একটা নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু থাকবে এবং সেই নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জুটা ফাঁপা হয়, হলো হয়। আর এটা ঠিক। ওকে, নেক্সট স্টেটমেন্ট, the notochord is replaced by a vertebral column. ভেরি সরি। নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। ঠিক না ভুল? অবশ্যই ঠিক। আমরা জানি ভার্টিব্রাদের ক্ষেত্রে কিন্তু তোমার কি হয়, ভার্টিব্রা যারা হয়, কর্ডেট যারা হয়, কর্ডেটের ক্ষেত্রে কি হয়, এই যে নোটোকর্ডটা থাকে সেটা কিন্তু ভার্টিব্রাল কলম বা মেরুদণ্ড দ্বারা কিন্তু প্রতিস্থাপিত হয়। ঠিক? ওকে, তাহলে দুটোই ঠিক। এইবার লাগাও মাঝে বিকজ। তাহলে কর্ডাটাদের মেইন ক্যারেক্টার ওদের পিঠে নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জুর উপস্থিতি, তার কারণ ওদের এই নোটোকর্ড ভার্টিব্রাল কলমের দ্বারা রিপ্লেসড হয়, প্রতিস্থাপিত হয় না, খাটলো না। বুঝলে? কখনোই কিন্তু এটা হলো না। দুটো স্টেটমেন্টই ঠিক, কিন্তু প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার কোথায় সম্পর্ক রয়েছে? ওদের পিঠে নার্ভ কর্ড থাকবে, তার কারণ নোটোকর্ড ভার্টিব্রাল কলম দ্বারা রিপ্লেস হয়, এটা তো হচ্ছে না। তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয়। আনসার হচ্ছে বি। অনেক সময় যখন দুটো স্টেটমেন্টই ঠিক হয় তখন তুমি ভাবো যে ম্যাম দুটো স্টেটমেন্ট ঠিক হলে মুশকিল হয়ে যায়, উত্তর কোনটা হবে বুঝতে পারি না। তো আশা করি তোমাকে আমি শেখাতে পারছি, সবসময় অ্যাজারশনের পর একটা বিকজ বা কারণ লাগাবে, তাহলেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। অ্যাসহেলমিনথেস রিপ্রেজেন্ট সিউডোসিলোমে। অ্যাসহেলমিনথেসরা ছদ্মসিলোম যুক্ত। ঠিক না ভুল? অবশ্যই ঠিক। অ্যাসহেলমিনথেসরা অবশ্যই সিউডোসিলোমেট, ওদের অবশ্যই ছদ্মসিলোম থাকে। Reason, in Aschelminthes, mesoderm is present as scattered pouches in between ectoderm and endoderm. Aschelminthes এ ectoderm ও endoderm এর মধ্যে মেসোডার্ম থলির মতো অংশ হিসেবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঠিক না ভুল? ঠিক। অবশ্যই অ্যাসহেলমিনথেসে কি হয়, ওদের যে মেসোডার্মটা থাকে সেটা কিন্তু একটোডার্ম আর এটনোডার্মের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো দুটোই হলো ঠিক। এবার লাগাও মাঝে বিকজ। তো অ্যাসহেলমিনথেসরা সিউডোসিলোমেট বা ওদের ছদ্মসিলোম থাকে, কারণ
অ্যাসকেলম্যান্থিসে মেসোডার্ম একটোডার্ম এন্ডোডার্মের মাঝখানে থাকে। ইয়েস, দেখো সিউডোসিলোমেট তুমি কাদের বলবে? সিউডোসিলোমেট হচ্ছে তারা, ছদ্মশিলন যুক্ত হচ্ছে তারাই যাদের মেসোডার্ম একটোডার্ম আর এন্ডোডার্মের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তারাই হচ্ছে সিউডোসিলোমেট। তাহলে অ্যাসকেলম্যান্থিসরা সিউডোসিলোমেট বা ছদ্মশিলন যুক্ত এই কারণে, কারণ ওদের এই মেসোডার্মটা একটোডার্ম এন্ডোডার্মের মাঝে রয়েছে। তাহলে দুটোই ঠিক এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা, আনসার হলো এ। এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে তোমাকে এগুলো করতে হবে। নেক্সট প্রশ্ন, অ্যাসারশন বলছে the organisms of platyhelminthes are usually hermaphrodite. platyhelminthes এর প্রাণীরা সাধারণত উভলিঙ্গ হয়, ঠিক না ভুল? ঠিক, কারণ যারা প্ল্যাটি হয়, যারা তারা কিন্তু উভলিঙ্গ, বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট হয়। রিজন বলছে these organisms poses external fertilization. এই প্রাণীদের বহির্নিষেক হয় না, এটা ভুল। কেন বলো? তার কারণ প্ল্যাটিদের কিন্তু এক্সটার্নাল হয় না, ইন্টারনাল বেশিরভাগ ক্ষেত্রেই, হ্যাঁ এক্সেপশন তো আছেই, এদের বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, অন্তঃনিষেক হয়। তো বেসিক্যালি এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। এ সঠিক আর ভুল, আনসার সি। দেখো যখনই না দুটো স্টেটমেন্টের মধ্যে একটা স্টেটমেন্ট ভুল হয়ে যাবে তখন খুব ইজি হয়ে যায়, তখন ইজি হয়ে যায়, দুটো ঠিক হলেই আমরা কনফিউজ হয়ে যাই। নেক্সট প্রশ্ন, অ্যাসারশন বলছে ইন মোলাস্ক feather like gills are present in the mantle cavity. মোলাস্কাদের পালকের মতো দেখতে ফুলকাগুলি ম্যান্টেল গহ্বরে উপস্থিত থাকে, ঠিক না ভুল? অবশ্যই ঠিক। মোলাস্কা কারা? তুমি জানো, শামুক, এরা হচ্ছে মোলাস্কা। এদের কিন্তু গিলগুলো বা ফুলকাগুলো ফেদারের মতন হয়, পালকের মতো, যেগুলো কিন্তু এদের ম্যান্টাল ক্যাভিটি বা ম্যান্টাল গহ্বরে থাকে। তো কোনো ভুল নেই। These gills have respiration and excretory function. ফুলকা শ্বসন এবং রেচন কার্য সম্পন্ন করে। ইয়েস, মোলাস্কাদের ক্ষেত্রে ওদের যে গিল বা ফুলকা থাকে তারা রেসপিরেশনও করে মানে শ্বসন করে, আবার এক্সক্রিশনও করে মানে রেচন করে। এইবার মাঝে লাগাতে হবে বিকজ। চলো লাগাই। তো মোলাস্কাদের ফেদারের মতন গিল বা ফুলকা থাকে ওদের ম্যান্টাল ক্যাভিটিতে, কারণ ওদের গিল রেসপিরেশন এবং এক্সক্রিশনে সাহায্য করে না। দেখো ওদের গিল রেসপিরেশন এক্সক্রিশনে সাহায্য করে, ঠিক আছে, কিন্তু গিলটাকে কি সেই জন্যই মেন্টাল ক্যাভিটিতে থাকতে হবে? কেন, ওদের বডিতে গিল কি অন্য কোথাও থাকতে পারতো না? অন্য কোথাও ওদের গিল বা ফুলকা যদি থাকতো সেক্ষেত্রে কি সে রেসপিরেশন এক্সক্রিশনে সাহায্য করতো না? তো এটাকে তুমি কানেক্ট কখনো করতে পারবে না। মোলাস্কাদের ফেদার লাইক গিল তো থাকেই, কোনো অসুবিধা নেই, মেন্টাল ক্যাভিটিতে থাকে, অবশ্যই থাকে, এবং সেটা রেসপিরেশন এক্সক্রিশন করে, কোনো অসুবিধা নেই, কিন্তু রেসপিরেশন বা এক্সপ্রেশন করার জন্য ওকে যে মেন্টাল ক্যাভিটিতেই থাকতে হবে এরকম কোনো কথা নেই। তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। দুটোই তো সঠিক কিন্তু আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয়। তাহলে আনসার হলো গিয়ে তোমার বি। চলে যাবো এবার আমরা নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে বার্ড পোজেস ময়েস্ট স্কিন। পাখিদের ত্বক সিক্ত হয়? না 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 না, একদমই না। আমরা জানি বার্ডের রুক্ষ শুষ্ক ড্রাই স্কিন হয়, শুষ্ক ত্বক হয়, সিক্ত হয় না। ওকে, বার্ডস পোজেস অয়েল গ্ল্যান্ড অ্যাট দ্য বেস অফ দ্য টেল। পাখিদের লেজের গোড়ায় তৈলগ্রন্থি বর্তমান। হ্যাঁ, ওদের লেজের গোড়ায় ডেফিনেটলি অয়েল গ্ল্যান্ড থাকে, ঠিক। তাহলে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। এ ভুল কিন্তু আর সঠিক। হ্যাঁ, এবার তুমি দেখো এই যে বলছি যে একটা ভুল হয়ে গেলে যদি দেখো যে একটা স্টেটমেন্ট ভুল আছে তখন খুব ইজি হয়ে যায় ব্যাপারটা। নেক্সট, তাহলে আর মাথা কাটাতে হয় না। নেক্সট কোয়েশ্চেন, all living members of the class Cyclostomata are ectoparasite on some fishes. সাইক্লোস্টোমাটা শ্রেণীভুক্ত সব প্রাণী অন্য কিছু মাছের দেহে বহিঃপরজীবী হিসেবে বাস করে, ঠিক না ভুল? ঠিক। অবশ্যই সাইক্লোস্টোমাটা এমন একটা ক্লাস যার সব মেম্বার বা সদস্যরাই কিন্তু কিছু মাছের দেহে প্যারাসাইট হিসেবে কাজ করে এবং একটোপ্যারাসাইট হিসেবে মানে বহিঃপরজীবী হিসেবে কাজ করে, ঠিক কথা। রিজনে বলেছে they have an elongated body bearing 6 to 15 pairs of gill slits for respiration. এদের দেহটি লম্বাটে হয় এবং শ্বাসকার্যের জন্য দেহে 6 থেকে 15 জোড়া ফুলকা ছিদ্র রয়েছে, ঠিক না ভুল? হ্যাঁ ঠিক। কেন বলো? কারণ অবশ্যই সাইক্লোস্টোমাটারা লম্বাটে হয়, ইলংগেটেড বডি হয়, আর ওদের গিল স্লিট কটা থাকে? 6টা থেকে 15 জোড়া, সেটাও ঠিক। আর গিল স্লিট গুলো কিসে হেল্প করে? অবশ্যই রেসপিরেশন বা শ্বাসকার্যে সাহায্য করে।
গিসলিটের বাংলা হচ্ছে ফুলকাশিদ্র। সব ঠিক আছে। এইবার হলো মুশকিল, চলো মাঝে লাগাই বিকজ। এটা খুব সহজ প্রশ্ন, তুমি নিজেও বুঝতে পারছো। সাইক্লোস্টোমাটার সব সদস্যরা কিছু ফিশের গায়ে একটোপ্যারাসাইট হয়ে থাকে, বহিঃপরজীবী। তার কারণ ওদের লম্বা বডি হয়, 6 থেকে 15 জোড়া ওদের গিসলিট থাকে, যেটা কিনা ওদের শ্বসনে সাহায্য করে, রেসপিরেশন। একদমই না, দুটোকে কোনোভাবে বোকা বোকা কানেক্ট হচ্ছে না। তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট, আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। দুটোই তো সঠিক, কিন্তু আর কিন্তু এ এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয়। আনসার হলো গিয়ে তাহলে বি। আশা করি তোমাকে আমি বোঝাতে পারছি কিভাবে তোমাকে অ্যাসারশন ড্রিভেন কোয়েশ্চেন সলভ করতে হবে। তো মাথাটা শান্তভাবে খাটিয়ে ভাবলেই হয়ে যাবে। আর ট্রিকটা কি? ট্রিকটা হলো মাঝে বিকজ লাগানো। তুমি যদি অসংখ্য প্রশ্ন এরকম প্রত্যেক চ্যাপ্টার থেকে ইংলিশ এবং বাংলায় নিট কোয়ালিটির আমার কাছে প্র্যাকটিস করতে পারো, ইউ ক্যান জয়েন মাই পেইড ব্যাচ ফর নিট 2026, নিট 2027। 2027 কি হয়, যাই হোক, 2026-2027 এর জন্য নিট যদি তুমি আমার অনলাইন বায়োলজি ব্যাচ জয়েন করতে চাও, ইউ ক্যান জয়েন মাই ব্যাচ। আমি আমার ব্যাচের ডিটেইলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো। খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে। ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম। এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে, সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না। ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি। একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।